लोके परत्रजम् इमम् आश्रमं नित्यम् इदिदः सम्पुरातनम्। নমস্কার বন্ধু, আজ আপনাদের বেদ ভবন নিয়ে এসেছি। এটা 50 নম্বর লেক এভিনিউ, কলকাতা 26 অবস্থিত। এখানে আসতে সবচেয়ে সুবিধা হচ্ছে মুদিয়ালি হয়ে আপনারা টালিগঞ্জ হয়েও আসতে পারেন, ধর্মতলা হাওড়া হয়ে মুদিয়ালি বাস স্ট্যান্ডে নেবে আপনারা বলবেন যে লেক এভিনিউ বেদ ভবন, যে কেউ সে দেখিয়ে দেবে। এইখানে এই বিগ্রহে রয়েছে হচ্ছে শঙ্করাচার্যের বিগ্রহ রয়েছে, রাম লক্ষ্মণ সীতা তার বিগ্রহ রয়েছে, বজরংবলীর বিগ্রহ রয়েছে, কামাখ্যা মায়ের বিগ্রহ রয়েছে, তারপরে গণেশজির বিগ্রহ রয়েছে। এই মন্দির খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। আজ এখানে আমি এসছি রাম জন্মভূমি কিভাবে পালন করছে সেইটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। এটা হচ্ছে এক সাউথ ইন্ডিয়ান হচ্ছে মন্দির, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। অযোধ্যা রাজা দশরথ রানী কৌশল্যার সন্তান শ্রী রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক হিন্দু উৎসব সেখানে আপনাদের এনেছি। শ্রীরাম বিষ্ণুর অবতার এবং সপ্তম অবতার। বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রর 9 দিনে বসন্তের নবরাত্রির পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবদের মধ্যে একটি। এই নবমী দেবী পার্বতীর আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটি এই সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করেন সনাতনীরা। আজ আপনাদের এক সাউথ ইন্ডিয়ান মন্দিরে এনেছি। বেদ ভবন লেক এভিনিউতে অবস্থিত। তারা আজ রাম জন্ম নবমী পালন করছে, সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরেছি। কত সুন্দরভাবে রামের জন্মভূমি জন্মদিন পালন করছে। এই দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয় যে রামের কাহিনীর বর্ণনা করা। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শোনে, ভজন কীর্তন গেয়ে উৎসব যাপন করে। যেহেতু রামের জন্মদিন, তাই কিছু ভক্তে রামের মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতন পুজো করে। আজ আপনাদের বেদ ভবনে এনেছি রাম জন্মভূমি কিভাবে তারা উদযাপন করছে সেইটা দেখাবার জন্য। এই বেদ ভবন দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠে। এই জুতো রাখার ব্যবস্থা আছে, নিয়ে যাচ্ছি আপনাদের। सहस्राक्षोमहेन्द्रस्य वरुणस्य पतन्तपः षडर्धनैनगा श्रीमाने महादेवो विषध्वजगा कर्ता सर्वस्य लोकस्य ब्रह्मः ब्रह्मविदं वरदा एते सर्वे समागम्यानि পালন হচ্ছে। आगम्य नगरीं नन्दम् সিংহাসনের উপরে কত সুন্দরভাবে পরিবার আছে দেখুন। রামের জীবন সম্পর্কে রামায়ণ কিংবদন্তিতে উল্লেখ করেছে শহর প্রধান উদযাপন পালন। এর মধ্যে রয়েছে অযোধ্যা উত্তরপ্রদেশ, রামেশ্বরম তামিলনাড়ু, ভদ্রাচলম তেলেঙ্গানা এবং সীতামারোহী বিহার। কিছু স্থান রথযাত্রা শোভাযাত্রা সংগঠিত হয়। আবার কিছু স্থান রাম ও সীতার বিবাহবার্ষিক উৎসব কল্যাণী উৎসব হিসাবে উদযাপন করে। রামের নামে উৎসবের নামকরণ
করা হলেও উৎসবে সাধারণত সীতা, লক্ষ্মণ ও হনুমানের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত থাকে। রামের জীবনের কাহিনীতে তাদের গুরুত্ব দেয়া হয়। কিছু বৈষ্ণব সম্প্রদায় রামকে স্মরণ করে রামায়ণ পাঠ করে চৈত্র ও নবরাত্রি ৯ দিন পালন করে। কিছু মন্দির সন্ধ্যায় বিশেষ আলোচনা পর্বের আয়োজন করে। কিছু সংগঠন আছে অভাবীদের সাহায্য করার জন্য দাতব্য অনুষ্ঠান ও সম্প্রদায়ের খাবার মন্দির দ্বারা সংগঠিত হয়। কর্ণাটক স্থানীয় মণ্ডলী সংগঠিত দ্বারা রামনবমী উদযাপন করা হয়। কিছু জায়গায় এমনকি ফুটপাতে বিনামূল্যে পানকাম ও একটি গুড়ের পানীয় কিছু খাবার ছড়িয়ে দিয়ে। উপরন্তু কর্ণাটকের বেঙ্গালুরুতে শ্রী রাম সেবা মণ্ডলী RCT রাজপেট ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসব আয়োজন করে। এখানে যজ্ঞ চলছে, দেখুন কত সুন্দরভাবে হোম হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দিরে। ধর্ম নির্বিশেষে উভয় সবার কর্ণাটক দক্ষিণ ভারতীয়, কিছু হিন্দুস্তানি উত্তর ভারতীয় রাম সমবেত শ্রোতাদের কাছে তাদের সঙ্গীত পরিবেশন করতে নেমে আসেন। উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতীয়রা রাজ্যে জগন্নাথ মন্দির আঞ্চলিক বৈষ্ণব সম্প্রদায় রামনবমী পালন করে। গ্রীষ্মকালে তাদের বার্ষিক জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি শুরু করার দিন হিসাবে এটিকে বিবেচনা করে। যেটা আপনারা টালিগঞ্জ হয়েও আসতে পারেন, ধর্মতলা হয়েও আসতে পারেন, হাওড়া হয়ে আসতে পারেন। মেট্রো হয়ে এলে নামবেন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, নেবে বেদ ভবন বলবেন লেক এভিনিউ। লেক এভিনিউ হচ্ছে 50 নম্বর লেক এভিনিউ, নেবে এই মন্দিরে চলে আসবে। এই হলো মন্দির বেদ ভবন। আজ এখানে রাম জন্মভূমি পালন হচ্ছে, সেই জন্য দেখুন তোরণ দিয়ে সাজিয়েছে। এই মন্দিরেও বেদ ভবনে আজ প্রায় 30শে মার্চ থেকে এখানে উৎসব শুরু হয়েছে। 14ই এপ্রিল 2025 পর্যন্ত প্রোগ্রাম চলবে। ইসকনের সাথেও যুক্ত ভক্তরা এই দিনে উপবাস রাখেন। ক্রমবর্ধমান স্থানীয় হিন্দু ধর্মসভার চাহিদা পূরণের লক্ষ্যে বেশ কয়েকটি ইসকন মন্দির ছুটির উপলক্ষে আরও বিশিষ্ট উদযাপন পালন করে। যদিও এটি ছিল ঐতিহ্যবাহী গৌরব্য বর্ষপঞ্জির একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। সেদিন ভক্তরা একটি নির্দিষ্ট অতিরিক্ত দিন উপবাস পালন করে। আজ এখানে আরতি হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে এখানে গণেশজিকে আরতি করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই উৎসবে সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ ও ধর্ম স্থাপনের জন্য ঈশ্বরের অবতার করাকে নির্দেশ করে। রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতা প্রসন্ন করার জন্য ভোরবেলা জল নিবেদনের মাধ্যমে। এই বিশ্বাসের কারণে যে সূর্য বংশধররা রামের পূর্বপুরুষ ছিলেন। রাম হলো হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা। তাকে বিষ্ণুর সপ্তম অন্যতম জনপ্রিয় অবতার হিসাবে পূজা করা হয়। রাম ঐতিহ্য তাকে পরম সত্তা হিসাবে বিবেচনা করা হয়। আদর্শ পুরুষ মর্যাদা হিসাবে বিবেচিত। রাম হলেন হিন্দু মহাকাব্য রামায়ণের পুরুষ নায়ক। রাম নবমী তিথিতে জন্ম পালন হয় হিন্দু পঞ্জিকা চৈত্র ও
শুক্লপক্ষে নবমী তিথিতে। রামায়ণের অনুসারে কোশল রাজ্যের রাজধানী অযোধ্যা দশরথ তার প্রথম স্ত্রী কৌশল্যের ঘরে রামের জন্ম হয়েছিল, তাই ভাই বোনেদের মধ্যে ছিলেন লক্ষ্মণ। এখানে দেখুন সকলে কত সুন্দরভাবে শৃঙ্গার করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে আয়োজন চলছে, দেখুন কিভাবে। তার ভাই বোনদের মধ্যে ছিলেন লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। তিনি সীতাকে বিয়ে করেছিলেন। রাজ পরিবারে জন্মগ্রহণকারী রামের জীবনে হিন্দু ধর্মগ্রন্থের অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি হিসাবে বর্ণনা করা হয়, যেমন দরিদ্র, কঠিন পরিস্থিতিতে নির্বাসন, নীতিগত চিহ্ন ও নৈতিক দ্বিধা। রামের সাথে জড়িয়ে সবচেয়ে উল্লেখযোগ্য গল্প হল রাক্ষস রাজা রাবণ কর্তৃক সীতা অপহরণ, তারপরে রাম লক্ষ্মণের তাকে উদ্ধারের জন্য যাত্রা। রাম ও সীতা তাদের সঙ্গীদের জীবন কাহিনী রূপকর ভাবে একজন ব্যক্তির কর্তব্য, অধিকার এবং সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। এটি আদর্শ চরিত্রগুলির মধ্যে ধর্মীয় জীবনযাপনে তুলে ধরা। বৈষ্ণব ধর্মের কাছে রাম বিশেষ করে গুরুত্বপূর্ণ। তিনি প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ কেন্দ্রিক ব্যক্তিত্ব, যা দক্ষিণ পূর্ব এশিয়া সংস্কৃতি ঐতিহাসিক জনপ্রিয়। তার প্রাচীন কিংবদন্তিগুলো ভাষা বিস্তৃত গৌণ সাহিত্য আকর্ষণ করে, অভিনয় শিল্পকে অনুপ্রাণিত করেছে। উদাহরণস্বরূপ এই ধরনের দুটি গ্রন্থ হল আত্মোদ্ধ রামায়ণ ও রামানন্দী, মঠগুলি দ্বারা ভিত্তি হিসাবে বিবেচিত। একটি আধ্যাত্মিক ও ধর্মতাত্ত্বিক গ্রন্থ রামচরিতমানস একটি জনপ্রিয় গ্রন্থ। ভারতে প্রতি বছর শরৎকালে হাজার হাজার রামলীলা উৎসবের পরিবেশনকে অনুপ্রাণিত করে। এখানে দেখুন কত সুন্দরভাবে তাদের তুলে ধরা হচ্ছে, শৃঙ্গার করানো হচ্ছে। আর তারপরে এখানে এখন সাজিয়ে গুছিয়ে তারপর এই রাম লক্ষ্মণ সীতা এবং বজরংবলীকে তারপর মঞ্চে বসিয়ে পুজো করা হবে। এখন তাদের স্নান করানো হচ্ছে। দেখুন, জৈন ও বৌদ্ধ ধর্মে রামের কিংবদন্তি পাওয়া যায়, যদিও গ্রন্থগুলিতে তাকে কখনো কখনো পৌম বা পদ্ম বলা হয়, এবং তাদের বিবরণ হিন্দু সংস্কার থেকেই উল্লেখযোগ্যভাবে পৃথক। জৈন গ্রন্থের রামকে শালক পুরুষ মধ্য অষ্টম বলভদ্র হিসাবে উল্লেখ করা হয়েছে। শিখ ধর্মে দশম গ্রন্থের 24 অবতার রামকে বিষ্ণুর 24টি ঐশ্বরিক অবতারের 20তম হিসাবে উল্লেখ করা হয়েছে। একটি বৈদিক সংস্কৃত শব্দ যার দুটি প্রাসঙ্গিক অর্থ রয়েছে এই প্রসঙ্গে যেমন অথর্ববেদে পাওয়া যায়, তেমনি মনিয়ার উইলিয়ামস বলছেন এর অর্থ অন্ধকার গাঢ় রঙের কালো। একটি রাত্রি শব্দের সাথে সম্পর্কিত, যার অর্থ রাত্রি। অন্য প্রসঙ্গে অন্য বৈদিক গ্রন্থে শব্দটিকে অর্থ আনন্দদায়ক ও মনোমুগ্ধকর, সুন্দর, মনোরম শব্দ। কখনো বিভিন্ন ভারতীয় ভাষা ও ধর্মে একটি প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়, যেমন বৌদ্ধ ধর্মে গ্রন্থে পালি, সেখানে যৌগিক শব্দের সাথে মনকে আনন্দদায়ক ও মনোরম অর্থ যোগ করে। বৈদিক সাহিত্যে রাম নামের প্রথম শব্দটি দেখা যায়, যা দুটি পিতৃপুরুষের নামের সাথে যুক্ত। মার্গবীয়
অপত্য স্থানী, যা বিভিন্ন ব্যক্তির প্রতিনিধিত্ব করে। হিন্দু ঐতিহ্যে ঋগ্বেদ স্তবের লেখক হিসাবে রাম জন্মদগ্ন নামের তৃতীয় ব্যক্তি বিবেচনা হয়। প্রাচীন সাহিত্যে রাম শব্দ তিনটি ব্যক্তির যৌন শ্রদ্ধার সাথে ব্যবহৃত হয়। পরশুরাম বিষ্ণু ষষ্ঠ অবতার হিসাবে আর রামচন্দ্র সপ্তম অবতার প্রাচীন রামায়ণ খ্যাত। আর বলরাম, যাকে ধর বলা হয়, কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে, যাদের হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের কিংবদন্তিতে দেখা যায়। হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন পণ্ডিত ও রাজাদের পৌরাণিক কাহিনীতে রাম নামটি বারবার দেখা যায়। প্রাচীন উপনিবেশ, বৈদিক সাহিত্যের আরণ্যক স্তরে, সঙ্গীত এবং অন্যান্য বৈদিক পরবর্তী সাহিত্যে এই শব্দটিকে দেখা যায় যে মনোহর, সুন্দর, মনোরম, অন্ধকার রাত্রির, এমনকি কিছু ব্যক্তির যোগ্য প্রেক্ষাপটে রাম নামে পরিচিত। বিষ্ণু অবতার অন্য অন্য নামেও ডাকা হয়। রামচন্দ্র অথবা দশরথী অথবা রাঘব সৌর্য বংশে রঘুর বংশধর বলা হয়। কিছু হিন্দু গ্রন্থে রাম ত্রেতা যুগে বাস করেছিলেন বলে বলা হয়, যা তাদের লেখকদের অনুমান প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে আগে বিদ্যমান ছিল। প্রত্নতাত্ত্বিকবিদ এইচ.ডি. শঙ্কলিয়া, যিনি আদি ও প্রাচীন ভারতীয় ইতিহাসের বিশেষজ্ঞ, এই অনুমানকে বিশুদ্ধ অনুমান বলে মনে করেন। আরও কয়েকজন গবেষক কুরু এবং বিষ্ণু নেতাদের রাজত্বকালে তালিকার ওপর ভিত্তি করে রামকে 1250 খ্রিস্টপূর্বাব্দে কাছাকাছি বসবাস করেছিলেন বলে মনে করেন, যা আরও রাজত্বগ্রস্তর সময়কাল হিসাবে বিবেচনা করা হয়। রামের সমসাময়িক ভারত এবং সত্যতাকে সেই সময়ের কাছাকাছি বলে মনে করা হয়। শঙ্কলিয়া রামায়ণের বিভিন্ন ঘটনা 1500 খ্রিস্টপূর্বাব্দে প্রথম দিকে ঘটেছিল বলে উল্লেখ করেছেন। রামের মহাকাব্য রামায়ণ এর বর্তমান রূপ রচনা খ্রিস্টপূর্বাব্দে 8ম থেকে 4র্থ শতাব্দীর মধ্যে। ঐতিহাসিকরা প্রায়শই উল্লেখ করেন যে রামের আখ্যান কেবল ধর্মীয় বিশ্বাসকেই নয়, সামাজিক আদর্শ, নৈতিক নীতিগুলিকে প্রতিফলিত করে। তারা রামের একটি যৌগিক ব্যক্তিত্ব হওয়ার সম্ভাবনা অন্বেষণ করেন, যা প্রাচীন ভারতীয় সমাজের মূল্যবান গুণাবলী ও গুণাবলীর মূর্ত করে। এই দৃষ্টিকোণকে রামায়ণের ভূমিকা ধর্মীয় ধর্মগ্রন্থ একটি সংস্কৃত শিল্পকর্ম উভয়ের ওপর জোর দেয়, যা দেখায় রামের মতন কিংবদন্তি শতাব্দী ধরে ভারতের সামগ্রিক চেতনা ও নীতিগত কাঠামো কীভাবে রূপ দিয়েছিল। এরিয়াল ক্রুচিত এ বিষয় উদ্ধৃত করেছেন, রাম কেবল ঐতিহাসিক আখ্যান হিসাবে নয়, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা হিসাবে কাজ করেন। সংস্কৃত পরিচয় ও ধর্মীয় বিশ্বাসকে গভীরভাবে রূপ দেন। বন্ধু, আজ বেদ ভবনে এনেছি। এটা একটা সাউথ ইন্ডিয়ান মন্দির। এই বেদ ভবন, এটা লেক এভিনিউতে অবস্থিত। এটা আসতে গেলে আমি তোমরা বলে দিয়েছি কীভাবে আসতে হয়। এখানে রাম জন্মভূমি পালন হচ্ছে, তা আমি আরও এখন চলবে সারাদিন। তা আমি যতটুকু পারলাম আপনাদের রাম জন্মভূমির উৎসবটা দেখালাম।
এই বেদ ভবনে, লেক এভিনিউ, কলকাতা, সাউথ কলকাতায়। এটা সাউথ ইন্ডিয়ান মন্দির। তা এই রাম জন্মভূমি দেখার পর এটা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে যে রাম জন্মভূমি পালন হচ্ছে সেটা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম বলে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিলাম।